এদিকে জুমার পরেই ভয়ঙ্কর ঘোষণা দিল যুক্তরাষ্ট্র থেকে। শেখ হাসিনা পদত্যাগ করেননি এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অন্যদিকে শেখ হাসিনার কোনো পদত্যাগপত্র দেখাতে পারেনি ডক্টর ইউনূস। ভারত থেকে জাতিসংঘের উদ্দেশ্যে রওনা দিল শেখ হাসিনা। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জেএফকে বিমানবন্দরে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে ওয়েলকাম করার জন্য আমাদের ভাইরা এসেছে। জাতিসংঘের ৭৬তম সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগে পদত্যাগ করেননি শেখ হাসিনা। সংবিধান মতে তিনি এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য এটা বিশাল একটা অর্জন, দা লাস্ট চান্স। আমরা এই অবৈধভাবে এই সরকার যে গঠন করা হয়েছে, শেখ হাসিনাকে জোরপূর্বক দেশের বাইরে পাঠিয়ে ক্ষমতা দখলের যে ষড়যন্ত্র করেছেন ডক্টর ইউনূস এবং বর্তমানে তিনি দেশ পরিচালনা করছেন। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। নতুন একটা নিউজ ভিডিওতে আপনাদের জানাচ্ছি স্বাগতম। এইমাত্র পাওয়া তাজা এবং গরম খবর। হঠাৎ রাষ্ট্রপতি এই কেমন সিদ্ধান্ত নিতে রাজি হয়ে গিয়েছে, সেই সাথে সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের ঘাড়ে কিন্তু একটি অসাধারণ এবং অস্বাভাবিক বোঝা পড়তে চলেছে। এমন সিদ্ধান্ত যদি অটুট থাকে রাষ্ট্রপতি, তাহলে কিন্তু ডক্টর ইউনূসের সামনে ভয়াবহ খারাপ দিন আসতে চলেছে। প্রিয় দর্শক বন্ধুরা, হঠাৎ ডক্টর ইউনূসের সামনে ভয়াবহ খারাপ দিন কোনটা আসতে চলেছে, আজকের এই ভিডিওতে আপনারা সব কিছু দেখতে পারবেন। সেই সাথে সাথে শেখ হাসিনাকে আগের মতো ক্ষমতায় বসাতে চাচ্ছে জাতিসংঘ, এমনটা জানিয়েছে কিন্তু গণমাধ্যমে। আজকের এই ভিডিওটি খুব ইন্টারেস্টিং, চাঞ্চল্যকর হতে চলেছে। স্কিপ না করে সম্পূর্ণ দেখে যাবেন। বেশি কথা না বলে আপনাদের বিস্তারিত ভিডিওতে নিয়ে যাবো। বিস্তারিত ভিডিওটি দেখার আগে একটি রিকোয়েস্ট, যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেনি, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য। প্রিয় দর্শক বন্ধুরা, চলুন তাহলে এই ভিডিওতে একটি লাইক দিয়ে বিস্তারিত ভিডিওগুলো মোবাইলের স্ক্রিন থেকে এরপর এক ধারাবাহিকভাবে দেখে আসি। সহযোগী সংগঠন ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ, মহিলা আওয়ামী লীগ, স্টেট এবং মহানগর আওয়ামী লীগ সবাই মিলে ঐক্যবদ্ধভাবে একই সুরে একই উদ্দেশ্য নিয়ে আমরা তাকে 17 তারিখে জেএফকে বিমানবন্দরে অভ্যর্থনা জানাবো। শেখ হাসিনাকে আবার ফিরিয়ে আনেন। বাংলাদেশকে 100 বছরের পিছনে আপনারা নিয়ে গেছেন। এই অবৈধ ইউনূস সরকারের নেতৃত্বে বাংলাদেশে মানুষকে নির্বিচারে কিভাবে হত্যা করা হচ্ছে, খুন করা হচ্ছে, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগকে যেভাবে নৃশংসভাবে হত্যা করছে, তা অত্যন্ত নিন্দনীয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানাতে নিউ ইয়র্ক সহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্য থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়ো হন বিমানবন্দরে। শত শত ব্যানার ফেস্টুন নিয়ে আনন্দ মিছিল করেন তারা। দেখতে পাচ্ছেন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জেএফকে বিমানবন্দরে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে ওয়েলকাম করার জন্য আমাদের ভাইরা এসেছে। আমাদের নেত্রী কিছুক্ষণের মধ্যে এখানে অবতরণ করবেন। জাতিসংঘের সাধারণ অধিবেশনে উনি বক্তব্য দিবেন। আসছি জননেত্রী শেখ হাসিনাকে রিসিভ করার জন্য আসছি আমরা সমস্ত যুক্তরাষ্ট্র, যুবলীগ, সমস্ত নেতাকর্মী সবাই আমরা শেখ হাসিনাকে রিসিভ করার জন্য আমরা আসছি। আমরা আপনারা জানেন ইতিমধ্যেই ডক্টর ইউনূস এবং তার সহযোগীরা জোর করে ষড়যন্ত্রমূলকভাবে আমাদের প্রাণপ্রিয় নেত্রী দেশ থেকে বাধ্য করেছে। আমরা এই অবৈধভাবে এই সরকার যে গঠন করা হয়েছে, শেখ হাসিনাকে জোরপূর্বক দেশের বাইরে পাঠিয়ে ক্ষমতা দখলের যে ষড়যন্ত্র করেছেন ডক্টর ইউনূস এবং বর্তমানে তিনি দেশ পরিচালনা করছেন, সেটি সম্পূর্ণ অবৈধ। এই অবৈধ সরকারের বিস্তারিত আমরা আজকে পার্লামেন্টের সদস্যদের কাছে, এখানে ব্রিটিশ, আপনি জানেন মানবাধিকারের পাদদেশ, এই গণতন্ত্রের পাদদেশ ব্রিটেনের এই পার্লামেন্টের সদস্যদের কাছে আমরা দাবি জানাতে এসেছি। আমাদের প্রাণপ্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা এখনো পদত্যাগ করেন নাই, তিনি এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী। আমরা আশা করি ব্রিটেনের হস্তক্ষেপ করে এবং বিশ্ব মানবতা তাকে হস্তক্ষেপের মাধ্যমে আবারও বাংলাদেশের ক্ষমতায় নিয়ে আসবে এবং বাংলাদেশকে আবার তার সে ধারাবাহিক উন্নয়নের যে ধারাবাহিক চলছে সেই ধারাবাহিকতায় ফিরিয়ে নিয়ে আসতে হবে। না হয় বাংলাদেশকে একটি জঙ্গি রাষ্ট্র হিসাবে পরিণত করেছে। আপনারা ইতিমধ্যেই দেখেছেন বাংলাদেশে মানুষের নিরাপত্তা নাই। আপনি দেখেছেন বাংলাদেশের রিজার্ভের অবস্থা একেবারে শূন্যের কোটায় নেমে এসেছে। এই সরকার বাংলাদেশকে একটি জঙ্গি রাষ্ট্র হিসাবে বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত করছে। আমরা এর প্রতিবাদ জানাচ্ছি এবং বাংলাদেশের সাধারণ মানুষের কোনো নিরাপত্তা নেই। গতকালকে আপনি জানেন রাজশাহীতে ছাত্রলীগের আমাদের প্রিয় ভাই মাসুদকে তারা কিভাবে হত্যা করেছে নির্মমভাবে। এভাবে সারা বাংলাদেশে এই নির্মম হত্যাকাণ্ড চালিয়ে আওয়ামী লীগ এবং তার সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে দমন করার জন্য তারা যে অপপ্রয়াস চালাচ্ছে, আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। এবং আজকের এই সমাবেশ থেকে আমরা এখানে আপনি দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ এখানে উপস্থিত হয়েছেন বাংলাদেশের গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য তারা দাবি জানাচ্ছেন। আমরা আজকের এই সমাবেশ থেকে এই ব্রিটেন সরকারের কাছে দাবি জানাতে চাই, তারা যেন আমাদের এই বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশে যে জঙ্গিবাদ সৃষ্টি হচ্ছে তার প্রতিবাদে যেন অতি দ্রুত একটি ব্যবস্থা গ্রহণ করে। এবং আপনি জানেন যে আমরা বাংলাদেশের জাতীয় সঙ্গীত এবং জাতীয় পতাকাকে নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে। আমরা আজকে এখানে হাজার হাজার মানুষ সমবেত কণ্ঠে আমাদের প্রাণের স্পন্দন জাতীয় সঙ্গীত পরিবেশন করব। আপনারা সবাই আমাদের সাথে থাকবেন। দর্শক, একটা বিষয়ে
অনেকে মীমাংসা করতে চাচ্ছেন, অনেকে মীমাংসা করতে চাচ্ছেন না। যদিও সেই বিষয়টা এখন কতটুকু জরুরি সেটা আমার বোধগম্য নয়। সেটা হচ্ছে যে শেখ হাসিনা পদত্যাগ করেছেন অথবা শেখ হাসিনা এখনো পদত্যাগ করেননি। কেউ বলছেন বা শেখ হাসিনা নিজেই বলেছেন, তার একটি অডিও ক্লিপ আমরা পেয়েছি যে আরেকজনের সঙ্গে কথা হচ্ছিল, সেখানে তিনি বলেছেন আমি এখনো সাংবিধানিক মতে দেশের প্রধানমন্ত্রী, তিনি দাবি করেছেন। আর এর আগে আমরা দেখেছি বিভিন্ন জায়গায় অনেকে বলেছেন যে শেখ হাসিনা যে পদত্যাগ করেছেন তার প্রমাণটা কই। এমনকি এই যে আমাদের এক চিন্তাবিদ আছেন ফরদ মাজার, তিনি এই আন্দোলনের সঙ্গে ছিলেন এবং তিনি একটা কথা বলেছেন যে শেখ হাসিনা যে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতির কাছে, সেই পদত্যাগ পত্রটা কে দেখেছে, আমাদেরকে দেখান। এর আগে এটি নিয়ে অনেকে প্রশ্ন করেছেন সে পদত্যাগ পত্র কোথায় আছে। এখন হঠাৎ করে একটা পদত্যাগ পত্র মোটামুটি বিভিন্ন যোগাযোগ মাধ্যমে দেখা যাচ্ছে। সেখানে দেখা যাচ্ছে কি, সেখানে পদত্যাগ পত্রে একটা প্যাডে লেখা আছে সরকারি ইয়েতে যে শেখ হাসিনা স্বাক্ষর করা এক পদত্যাগ পত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন মোটামুটি ভেসে বেড়াচ্ছে। তো সেখানে কি লেখা আছে সেটা আমি একটু পড়ছি। সেখানে লেখা আছে, তিনি গভীর দুঃখের সাথে জানাতে চান যে সাম্প্রতিক বিক্ষোভ ও সংঘর্ষের প্রেক্ষিতে 300 জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন এবং আর কোনো প্রাণহানি এড়ানোর জন্য তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন এবং এসব ঘটনার জন্য তিনি সম্পূর্ণ দায় স্বীকার করে নিয়েছেন। মানে যে ঘটনাটা পুরো ঘটেছে, যে হত্যা হয়েছে, তার দায় তিনি নিয়েছেন, সেরকমটি ওখানে উল্লেখ করা রয়েছে। এবং এদেশের জনগণের নিরাপত্তা ও কল্যাণের প্রতি তার অঙ্গীকার সবসময় অটুট থাকবে। এটা এই পদত্যাগ পত্রটা আমরা দেখেছি, কিন্তু যেটা হচ্ছে যে নিচে শেখ হাসিনার স্বাক্ষরও আছে। কিন্তু এরপরেই আওয়ামী লীগের যে একটি ভেরিফাইড ফেসবুক পেজ আছে, সেখানে আবার একটা পাল্টা কথা লেখা হচ্ছে। সেটা হচ্ছে যে এই ফেসবুক, এটা যারা লিখেছে এটা সম্পূর্ণ ভুয়া, মিথ্যা, ওটা একেবারেই গুজব আর কি, গুজব এবং ভুয়া। আর আরেকটা জিনিস প্রমাণস্বরূপ তারা বলেছেন যে ওই যে প্যাডে যে লেখা আছে সেটা হচ্ছে মুজিব বর্ষের লোগো লাগানো আছে, মানে যেটাতে শেখ হাসিনা পদত্যাগ করেছেন বলে স্বাক্ষর দিয়েছেন সেটা হচ্ছে মুজিব বর্ষের লোগো আছে, যে মুজিব বর্ষের কাজ 2021 সালেই শেষ, তার মানে ওই প্যাডের এখন আর দরকার নেই। আর স্বাক্ষরটা নেওয়া হয়েছে নাকি গুগল থেকে। তো এই সমস্ত চলছে। আর একটা জিনিস লেখা, তারা বলেছেন যে মিডিয়াগুলোকে নগ্নভাবে ব্যবহার করে নিজেদেরকে হাসির পাত্র বানাবেন না, দেশে এখন অনেক ক্রাইসিস আছে, সেদিকে মন দিতে বলেছে। তাহলে এই যে শেখ হাসিনা পদত্যাগ করেছে কি করেনি, এটা নিয়ে এখন যে বিতর্ক তৈরি হয়েছে, সেই বিতর্কের মধ্যেই এটা প্রথমেই পদত্যাগ পত্র আমরা দেখলাম, তারপরে আবার তার একটা পাল্টা আওয়ামী লীগের ফেসবুক পেজেও আমরা দেখলাম। এখন শেখ হাসিনা পদত্যাগ করেছে কি করেনি সেটা, সেই আলোচনা এখন বা সেটি প্রমাণ হওয়া কতটুকু দরকার সেটিও সংবিধান বিশেষজ্ঞরা বলতে পারবেন। সবাই ভালো থাকবেন। দ্য লাস্ট চান্স। আওয়ামী লীগের যারা নেতাকর্মী আছেন আজকে শপথ করে ফেলেন যে আর জীবনে ক্ষমতায় আসলে লুটপাট করব না, আর জীবনে রাহাজানি করব না, টেন্ডারবাজি করব না, ছিনতাই করব না, অথবা পেশি শক্তি ব্যবহার করব না, জনগণের ভাষা শুনবো না। হ্যাঁ, এই মেন্টালিটি থেকে বের হয়ে আসেন, হাইব্রিড গিরি ছাইরা অরিজিনাল যে পলিটিক্স সেইটা করবেন। নেতাদের আজকে শপথ নিতে হবে এই লাস্ট চান্স থেকে, যে ভবিষ্যতে আবার যখন আমরা রাজনীতি করব তখন আমরা নিজেদের এই প্রভাব প্রতিপত্তিকে বাদ দিয়া জনতার জন্য রাজনীতি করব। একটা চান্স আপনাদের কপাল গুনে আসছে। আর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য এটা বিশাল একটা অর্জন। মাঠে তিনি নাই, আদালত তার না, তারপরেও যে ঘোষণা কালকে আদালত থেকে আসছে, এই ঘোষণাটাতে বিএনপি বা জামায়াতে ইসলাম বা অন্যান্য দল এই মুহূর্তে প্রতিক্রিয়া দেখাবেন বা কিছুটা ভয়েরও বিষয়। রাষ্ট্রপতি যখন বলেছেন যে প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন, সেটাই গ্রহণযোগ্য পদত্যাগ পত্র। সুতরাং শেখ হাসিনার পদত্যাগ নিয়ে প্রথমত কথা আলোচনা নাই, দ্বিতীয়ত কথার কোনো সাংবিধানিক ভিত্তি নাই। সজীবদের জয় যদি মনে করেন তিনি আদালতে যাবেন, যেতেই পারেন, দেখতে হবে যে আদালত এটাকে প্রশ্নবিদ্ধ মনে করেন কিনা। গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে যে সরকার গঠিত হয়, সেই সরকারকে অবৈধ বলার, সেই সরকার সংবিধান অনুযায়ী নয়, এটা বলার কারোর কোনো সুযোগ নেই। হঠাৎ করে এই সময়ে এসে পদত্যাগপত্র ফাঁস হওয়ার আদৌ কোনো মাত্রা আছে কিনা? বর্তমান সরকারের কাজের অংশ এই ষড়যন্ত্র মোকাবেলা করে সামনে এগিয়ে যাওয়া, বাংলাদেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া। শেখ হাসিনা পদত্যাগ করেছেন নাকি করেননি? সাবেক প্রধানমন্ত্রীর একটি পদত্যাগ পত্র এখন ভাইরাল সোশ্যাল মিডিয়াতে। 40 দিনেরও বেশি সময় পার হয়ে যাওয়ার পর পদত্যাগ পত্রটি ফাঁস হওয়ার কোনো মাহাত্ম্য আছে কিনা বা এটার আদৌ কোনো গুরুত্ব রয়েছে কি? ওয়েলকাম টু স্টার ভিউজ রুম। আমি ফারজানা আছি আপনাদের সাথে। শেখ হাসিনার পদত্যাগ নিয়ে আমাদের আজকের আলোচনায় আছেন দ্য ডেইলি স্টার বাংলার সম্পাদক গোলাম মর্তজা। মর্তজা ভাই, ওয়েলকাম টু আওয়ার শো। আপনার কাছে প্রথমেই জানতে চাচ্ছি, একটি গণঅভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতন হয়েছে, এভাবে সরকার পতনের পরও কি প্রধানমন্ত্রীর পদত্যাগ করার বাধ্যবাধকতা আছে বা ইতিহাসে এরকম আরো কোনো ঘটনা ঘটেছে কিনা? ইতিহাসে তো গণঅভ্যুত্থান আছে, একটা প্রধানমন্ত্রীর পদত্যাগের ব্যাপার আছে, একটা দেশের সরকার প্রধানের উপরে নানা রকমের ঘটনার নজির ইতিহাসে আছে। তো ইতিহাসের ওই জায়গাটায় না গিয়ে আমরা যদি আমাদের বর্তমান প্রেক্ষাপটের মধ্যে থাকি, তাহলে এই ঘয়ঘাটিতে শেখ হাসিনা অর্থাৎ বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, যিনি গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যার সরকারের পতন হয়েছে এবং তিনি পালিয়ে দেশের বাইরে চলে গেছেন, তো সেরকম একটা জায়গায় তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন কি জমা দেননি, এরকম একটা আলোচনা প্রথম সামনে আনে
শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়। রাষ্ট্রপতির পদ নিয়ে এই মুহূর্তে সীমাহীন বিতর্ক চলছে। বিতর্ক চলছে সংবিধান নিয়ে, এবং বিতর্ক শুরু হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের ভবিষ্যৎ নিয়ে। যারা আন্দোলনের পক্ষের লোক, তাদের 1 নম্বর দাবি এবং 1 নম্বর পরামর্শ হলো কাল বিলম্ব না করে রাষ্ট্রপতি পদে পরিবর্তন আনা। এখানে এই রাষ্ট্রপতির পদটি ডক্টর মোহাম্মদ ইউনূস নিজে এটি গ্রহণ করতে পারেন, অথবা তিনি তার পছন্দ মতো কাউকে দিতে পারেন। এটা এক পক্ষ বলার চেষ্টা করছেন। অপরপক্ষ বলার চেষ্টা করছেন যে যেহেতু এটি একটি গণ অভ্যুত্থানের ফসল, এখানে আসলে সংবিধান জরুরি নয়, প্রয়োজনই নেই। জরুরি তো বাদ, প্রথমত প্রয়োজন নেই। এর কারণ হলো আমাদের সংবিধানের যে প্রচলিত বিধিবিধান, সেই বিধিবিধান অনুযায়ী শাসনতন্ত্র, প্রজাতন্ত্র কিংবা জনজীবন, এখানে রাষ্ট্রের অংশগ্রহণ থেকে শুরু করে যা কিছু আছে এটার একটা ধারাবাহিকতা থাকে। এখন দেশে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট চলছে, সেখানে স্পিকারের একটা ভূমিকা থাকে, সংসদের একটা ভূমিকা থাকে, ইলেকশন কমিশনের একটা ভূমিকা থাকে, প্রধানমন্ত্রীর ভূমিকা থাকে, রাষ্ট্রপতির ভূমিকা থাকে, সব মিলিয়ে সবকিছু একটা ধারাবাহিকতা থাকে এবং একটার সঙ্গে আরেকটা ইন্টারকানেকশন থাকে। তো এই গণঅভ্যুত্থানের ফলে সবগুলো কানেকশন ডিসকানেক্ট হয়ে গেছে, কোনোটার সাথে কোনোটার সম্পর্ক নেই। ডেপুটি স্পিকার কারারুদ্ধ, স্পিকার পদত্যাগ করেছেন, তার বিরুদ্ধে মামলা হয়েছে। রাষ্ট্রপতি আইসিইউতে আছেন, বলতে গেলে মানে তার কর্মকাণ্ড আইসিইউতে আছে। তিনি কার কথায় চলছেন, কি করছেন, তার ক্ষমতা কতটুকু আমরা কেউ আন্দাজ করতে পারছি না। তো এইরকম একটি হ্যাফাজার্ড অবস্থার মধ্যে যদি আমাদের যে বর্তমান সংবিধান যেটি রয়েছে, এক্সিস্টিং কনস্টিটিউশন, সেই কনস্টিটিউশনের এমন কতগুলো ধারা উপধারা রয়েছে, সেই উপধারা যদি আগামীতেও এগুলো বাস্তবায়ন করার চেষ্টা করা হয় আন্ডার দিস কনস্টিটিউশন, তাহলে বর্তমান যারা আছেন তারা মারাত্মক বিপদ এবং বিপত্তির মধ্যে পড়বেন। এবং আমরা এই আলোচনাগুলো করছি, করার সঙ্গে সঙ্গে তারা যারা শুনছেন, রাষ্ট্র পরিচালনায় যারা নিযুক্ত, তাদের মনের মধ্যে কিন্তু একটা ভয় কাজ করছে, আতঙ্ক কাজ করছে, এবং তারা অনেকেই আগ্রহ হারিয়ে ফেলছেন। তারপরে তাদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব দেখা দিচ্ছে, জড়তা দেখা দিচ্ছে, এবং আমরা সেই তাদের জড়তার কারণে প্রশাসনিক স্থবিরতা দেখতে পাচ্ছি। তো এই কারণে গণঅভ্যুত্থানের যারা কর্তা ব্যক্তি, চিন্তক, রাষ্ট্রচিন্তক, পক্ষের লোক, অনেকেই খুব স্ট্রেট ফরওয়ার্ড ওয়েতে ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলার চেষ্টা করছেন যে আপনি এই কাজগুলো ইমিডিয়েটলি করেন। যেমন বলা হচ্ছে যে আপনি এখন প্রধান উপদেষ্টা। কার উপদেষ্টা? রাষ্ট্রপতির উপদেষ্টা। রাষ্ট্রপতিকে শেখ হাসিনার মনোনীত বিশ্বস্ত নিয়োগকৃত একজন ভদ্রলোক, এবং এই ভদ্রলোককে আপনি যতটা নির্বিষ মনে করছেন, যতটা ভদ্র মনে করছেন, এটি তিনি সময় মতো সেই ভদ্রতা দেখাতে পারবেন, এই আস্থা রাখাটা নিতান্তই নির্বুদ্ধিতা। এর কারণ হলো তার নিয়োগকর্তা বা আশেপাশের পরিবেশ, আন্তর্জাতিক পরিবেশ কখনো যদি তাকে কমপ্লাই করে কোনো গুরুতর সিদ্ধান্ত নেওয়ার জন্য, যেমন ধরুন তিনি পরিস্থিতির চাপে পড়ে শেখ হাসিনাকে পদচ্যুত করেছেন, তিনি পরিস্থিতির চাপে পড়ে পার্লামেন্ট ভেঙে দিয়েছেন, পরিস্থিতির চাপে পড়ে তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসের শপথ বাক্য পাঠ করিয়েছেন। তো একই মানুষকে যদি আবার সেই পরিস্থিতির মধ্যে ফেলে দেওয়া হয়, তাহলে তো তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে সেই একই বক্তব্য তিনি, একই কর্মকাণ্ড তিনি করতে পারেন। তো সেই কারণে কি হচ্ছে যে এই পদটিকে ডক্টর মোহাম্মদ ইউনূসের একেবারে পূর্ণ নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে। এটি ইউনূস সাহেবের যারা আপনজন তাদের একেবারে 1 নম্বর দাবি। 2 নম্বর দাবি হলো যে রাষ্ট্রীয় প্রোটোকল অনুযায়ী আপনি যখন প্রধানমন্ত্রী হবেন, মন্ত্রীদের প্রধান হবেন, তো সেক্ষেত্রে আপনাকে একটা পার্লামেন্ট থাকতে হবে। যদি আপনাকে প্রধানমন্ত্রী হিসেবে সরকার প্রধান হতে হয়, ইউ মাস্ট হ্যাভ এ রিপ্রেজেন্টেশন, পাবলিক রিপ্রেজেন্টেশন, যেটি এই মুহূর্তে নেই। তো কাজেই প্রধানমন্ত্রী যদি কেউ পরিচয় দিতে চান, তাহলে তিনি 2য় ক্যাটাগরির প্রোটোকল পাবেন আন্ডার দ্য প্রেসিডেন্ট, যেহেতু সংসদ নেই। এই অবস্থায় সারা দুনিয়াতে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে রাষ্ট্রীয় প্রোটোকল, এটি সরকার প্রধান হিসেবে হবে না, এটি প্রেসিডেন্টের প্রধানমন্ত্রী হিসেবে হবে। এখন বলতে গেলে প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট বলতে যা বোঝায়, আপনি চোখে মুখে যাই বলেন না কেন, ইমপ্লয়েড পাওয়ার বলতে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু এখন সরকারের প্রধান হিসেবে, রাষ্ট্রের প্রধান হিসেবে সেই প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্টের যে রাষ্ট্রপতি, সেই ক্ষমতা তিনি ভোগ করছেন। পার্লামেন্ট নেই, জরুরি অবস্থা জারি করার ক্ষমতা তার, মার্শাল ল জারি করার ক্ষমতা তার, এবং যে কোনো ডক্টর ইউনূসকে তিনি যদি এখন বহিষ্কার করতে চান, সরকার ভেঙে দিতে চান, এমনকি সেনাপ্রধানকে তিনি পদচ্যুত করতে চান, এটা তার জন্য একেবারে একটা চুটকির বিষয়, 1-2 বিষয়, একটা তুড়ি দিয়ে তিনি এই কাজটি এক মুহূর্তে করে ফেলতে পারেন। এবং যদি তিনি সেই কাজটি করে ফেলেন, আপনি আমি রাগারাগি করতে পারবো, গালাগাল করতে পারেন, কিন্তু রাষ্ট্রযন্ত্রকে কিন্তু রাষ্ট্রপতির কথা মতো চলতে হবে। কাজেই যখন পার্লামেন্ট চলে, তখন রাষ্ট্রপতির যে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে তার যে ক্ষমতা, আর এখন যে ক্ষমতা, সেই ক্ষমতার সঙ্গে
মানে কোনো অবস্থাতেই তুলনীয় নয়। তো এই জন্য সবাই বলার চেষ্টা করছেন যে এখন ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি হতে হবে যদি তাকে এই রাষ্ট্রটা পরিচালনা করতে হয়, অন্যথায় তিনি সব দিক থেকে ঝুঁকিতে থাকবেন। আরেক পক্ষে বলার চেষ্টা করছেন যে তিনি যদি উপদেষ্টা বা প্রধান উপদেষ্টা, এটা সংবিধানেও নেই, পৃথিবীর কোনো কালচারেও নেই, এটি কেমন যেন একটা বেসরকারি অরাষ্ট্রীয় পদ, উপদেষ্টা, চিফ অ্যাডভাইজার অফ প্রেসিডেন্ট। এখন চিফ অ্যাডভাইজার অফ প্রেসিডেন্ট সেই বাইডেনের অ্যাডভাইজার হিসেবে এরকম হাজার হাজার অ্যাডভাইজার বাইডেনের আছে। তো বাইডেনের অ্যাডভাইজার বা চিফ অ্যাডভাইজার, এরকম একজন অ্যাডভাইজার বাংলাদেশে এসেছিল, ভুয়া অ্যাডভাইজার। আসলে তিনি অ্যাডভাইজার ছিলেন, কিন্তু আমরা তাকে ভুয়া বলি। এই বিএনপির অফিসে গিয়ে সংবাদ সম্মেলন করার ফলে তাকে জেলখানাতে ঢুকিয়ে দেওয়া হলো। তো অ্যাডভাইজার, প্রেসিডেন্ট অ্যাডভাইজার বা নরেন্দ্র মোদী সাহেবের অ্যাডভাইজার, কিংবা ধরুন রাজার অ্যাডভাইজার। তো এটা এরকম কোনো রাজনৈতিক পদ নয়, রাষ্ট্রীয় পদ নয়, যেটা আন্তর্জাতিক অঙ্গনে স্বীকৃত। কাজেই জাতিসংঘে তিনি যাবেন, ভাষণ দিবেন বা অন্য যা কিছুই করবেন, বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবেন, সেটি এই চিফ অ্যাডভাইজার যে পদ, এটি নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে তার যে ঘোরাফেরা, এটি তার সম্মান বাড়বে না, বরং কমবে, রাষ্ট্রের মর্যাদা কমবে। ব্যক্তি ইউনূসের যে গ্রহণযোগ্যতা আছে সেটা একটা ভিন্ন বিষয়, কিন্তু বাংলাদেশের রিপ্রেজেন্টেশনটা চিফ অ্যাডভাইজার হিসেবে আমাদের দেশের মধ্যে যেভাবে তিনি দাপিয়ে বেড়াচ্ছেন, এটা আন্তর্জাতিক অঙ্গনে একেবারেই সম্ভব হবে না। এই বিষয়টি বলার চেষ্টা করছেন। আবার যারা বলার চেষ্টা করছেন যে ঠিক আছে, তিনি বা তার যারা লোকজন উপদেষ্টা না হয়, তারা যদি প্রধানমন্ত্রী হন বা মন্ত্রী হন, এটারও কোনো লিগ্যাল ভিত্তি থাকবে না, এটা জাস্ট বলার মতো, শুনতে ভালো শোনাবে, প্রধানমন্ত্রী, মন্ত্রী, আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, কথাগুলো বলা হবে। কিন্তু সেটা কি হবে? সেটা হলো এরশাদের ক্যাবিনেটে যারা মন্ত্রী ছিলেন তাদেরকে এরকম, বা কোনো সামরিক ক্যাবিনেটে যদি কেউ মন্ত্রী থাকেন, সামরিক শাসন যখন চলে তখন মন্ত্রী, প্রধানমন্ত্রী, এই ধরনের পদ পদবি, ভাইস প্রেসিডেন্ট, তাদের যেরকম থাকে সেরকমই থাকবে, কিন্তু মূল ক্ষমতা থাকবে রাষ্ট্রপতির হাতে। তো এরকম একটা জটিল যে অবস্থা তৈরি হয়ে গেল বাংলাদেশে, এই জটিল অবস্থাতে আসলে সাহস করে ডক্টর মোহাম্মদ ইউনূসকে কঠিন সিদ্ধান্ত নিতে হবে, যেহেতু তিনি একটা জায়গাতে বসে গেছেন এবং তিনি ইচ্ছা করলে এখান থেকে বেরোতে পারবেন না, কারণ এই ক্ষমতার যে চেয়ারটি, এটি ওয়ান ওয়ে ট্রাফিক। এই জায়গাতে একবার কেউ বসলে তাকে এখান থেকে সহজে ছাড় দেওয়া হয় না, কখনোই ছাড় দেওয়া হয় না। তো পিসফুল ট্রানজিশন অফ পাওয়ার এটি সাধারণত খুব কম হয়। তো কাজে তাকে টিকে থাকতে হবে, এবং টিকে থাকার জন্য তাকে যথেষ্ট প্রজ্ঞা নিয়ে, সাহস নিয়ে, মেধা নিয়ে, দক্ষতা নিয়ে, এবং অনেকটা বলা হয় অ্যারোগেন্সি, নেপোলিয়ন বোনাপার্টের মতো, যেভাবে নেপোলিয়ন বোনাপার্ট ফরাসি বিপ্লবের পর পার্লামেন্টের মধ্যে গেলেন এবং তিনি বললেন যে আমি সম্রাট। তো উনি বললেন যে পার্লামেন্টের যারা মেম্বার তারা বললেন যে আপনার ভিত্তি কি বা তোমার ভিত্তি কি? তিনি তখন 25 বছর বা 26 বছরের যুবক। তিনি তলোয়ার বের করে বললেন যে এই তলোয়ার হলো আমার ভিত্তি। তো তিনি সেই পার্লামেন্টকে ডিজলভ করে দিয়ে সম্রাট হিসেবে দায়িত্ব গ্রহণ করে রাষ্ট্র চালাতে থাকলেন। এখন এই যে ক্ষমতাটা, এখন যে একটা হ্যাফেজাট অবস্থা চলছে, এই হ্যাফেজাট অবস্থা ঠিক নেপোলিয়নের মতো ওইরকম তলোয়ার লাগবে এবং নেপোলিয়নের মতো কোনো সাহস লাগবে, এবং সেই সাহস ডক্টর মোহাম্মদ ইউনূস যদি দেখাতে না পারেন, তাহলে আলটিমেটলি এখন যা কিছু হচ্ছে সবকিছুই তার জন্য বুমেরাং হয়ে যাবে। এটি গেল এক। 2 নম্বর হলো যে পৃথিবীর সবাই সবকিছু শেয়ার করে, এমনকি অতীতকালে যাকে বলা হয় স্ত্রীকে শেয়ার করতো পুরুষেরা। অনেকে দেখা গেল যে বিভিন্ন সমাজে নারীদের যখন সংকট চলতো, তো 3 ভাই 4 ভাই মিলে একজনকে বিয়ে করতো। তো এইভাবে এর সাথে 1 বছর, ওর সাথে 6 মাস, এই একজন বাচ্চা উৎপাদন করলো, তারপর আরেকজন। আপনি এইভাবে দেখেন মহাভারতে দ্রৌপদীর যে 5 জন স্বামী ছিল। এখনো কোনো কোনো রাষ্ট্রে, কোনো কোনো সম্প্রদায়ের মধ্যে এই বউ ভাগ করার বিধান আছে, কিন্তু সিংহাসন ভাগ করার, ক্ষমতা ভাগাভাগি করার নজির কোথাও নেই। একটি রাজ্যে কখনো 2 জন রাজা থাকেন না, একজন, সিঙ্গেল ওয়ান। তো সেক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে ক্ষমতা, এটি হতে হবে অ্যাবসলিউট পাওয়ার। এতে ভাগাভাগি কোনো রকম সুযোগ নেই। এখানে যদি গণতান্ত্রিক বিধি ব্যবস্থা থাকতো, সেখানে জুডিশিয়ারি, পার্লামেন্ট, রাষ্ট্রপতির অফিস, আরো অনেক কিছুর সঙ্গে তিনি তার ক্ষমতার একটা চেক অ্যান্ড ব্যালেন্স হতো। কিন্তু ক্ষমতা প্রয়োগের ক্ষেত্রে তার যে অ্যাবসলিউট পাওয়ার এবং অ্যাবিলিটি, দুটো যদি না থাকে, তিনি এখানে সাস্টেন করতে পারবেন না। তো সেই দিক থেকে এই যে জনগণ যা বলছে এই বিষয়গুলো নিয়ে তিনি বা রাষ্ট্রপতি তো বসে নেই, ডক্টর মোহাম্মদ ইউনূসও বসে নেই। এখন কে এই দৌড়, এই যে ক্ষমতার যে দৌড়, এই দৌড়ে কে প্রথম হবেন এবং কে আগে পৌঁছাবে, সেটির উপরেই এই জাতির ভবিষ্যৎ নির্ভর করছে। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।